আসসালামু আলাইকুম। আমাদের বিবিএস ব্রাঞ্চ প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ব্যবস্থাপনার মৌল বিষয় অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রুমানা স্বপ্নম, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাবে। এরই মধ্যে তোমরা তোমাদের সিলেবাসটা সম্পন্ন করবা এবং আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো ফলো করবে। তো আজকের ক্লাসে আমরা চলে যাই। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমাদের যে অধ্যায়ের উপর আমরা আলোচনা করব সেটি হলো প্রেষণা। প্রেষণা আমি ধরেই নিয়েছি বা আশা করছি তোমরা গত ক্লাসটি মনোযোগ সহকারে করেছো এবং প্রেষণার মৌলিক বিষয়গুলো, প্রেষণা কী, প্রেষণা চক্রের ধাপসমূহ তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আজকে আমরা প্রেষণার কিছু গুরুত্বপূর্ণ ও আলোচিত তথ্য নিয়ে আলোচনা করব। প্রেষণা অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। এই দুটো তত্ত্বই প্রেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত, এবং প্রেষণার প্রথম দিককার এই তথ্যসমূহ উপর ভিত্তি করে পরবর্তী তথ্যসমূহ এসেছে। অর্থাৎ পরবর্তীতে যে সকল প্রেষণার উপর অন্যান্য ব্যবস্থাপনাবিদরা যে সকল তথ্য দিয়েছে সেগুলো মূলত এই সকল তথ্যকে পরবর্তীতে এই সকল তথ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দুটি তথ্যের উপর বেস করে পরবর্তীতে তারা আরও প্রেষণার উপর ব্যাপক তথ্য দিয়েছে। তাই প্রেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। আর শেষে আমরা এই দুটো তথ্যের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা চলো তাহলে মোটামুটি এই তত্ত্ব দুটোর মূল বক্তব্যগুলো কী বা মূল বিষয়গুলো কী সেগুলো জানার চেষ্টা করি। এই যে আমরা চিত্র দেখছি এটাই হলো মাসলোর চাহিদা সোপান তত্ত্বের চিত্র, যেখানে আব্রাহাম মাসলো প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ। তিনি প্রথম প্রেষণার এই চাহিদা সোপান তত্ত্বটি প্রদান করেছেন। তারপরে অন্যান্য ব্যবস্থাপনাবিদরা প্রেষণার অন্যান্য তথ্য দিয়েছেন, কিন্তু প্রথম প্রেষণার যে তথ্যটা এসেছে সেটি হলো মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। এই তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে মাসলো কর্মক্ষেত্রে কর্মীদের যে সকল প্রয়োজন বা অভাব রয়েছে সে তো অসংখ্য এবং অসীম। সেই অসীম চাহিদাগুলোকে মোটামুটিভাবে 5টি ভাগে বিভক্ত করে ফেলল এবং 5টি ভাগে বিভক্ত করে এই প্রত্যেকটা চাহিদাকে তিনি সোপান বলেছে বা সিঁড়ির ধাপের মতন করে দেখিয়েছেন, যাতে করে একটি চাহিদা পূরণ হলে অপর একটি চাহিদা দেখা দেয়, তার পরবর্তীতে আরও একটি চাহিদা, তার পরবর্তীতে আরও একটি চাহিদা, এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে চাহিদাগুলোকে তিনি ভাগ করে দেখিয়েছেন। এবং মাসলো বোঝাতে চেয়েছে যে কর্মক্ষেত্রে যদি আমরা কর্মীদেরকে প্রেষণা দানের মাধ্যমে তাদের কাছ থেকে কাজ আদায় করতে চাই, তাদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে চাই, তাহলে আমাদের
আর তা একজন কর্মী চাহিদার ঠিক যেই স্তরে অবস্থিত তাকে সেই স্তরের প্রেষণা আহ, দিতে হবে বা প্রেষণাদানের উপায়গুলো তার উপর প্রদান করতে হবে, তাকে প্রণোদনার সেই এই উপায়গুলো মাধ্যমে তাকে প্রণোদিত করার চেষ্টা করতে হবে। মূলত এভাবেই মাসলো চাহিদা আর সুপান তত্ত্বটি দেখিয়েছেন। এটার মূল বক্তব্যে বলা হলো যে মানুষের অসংখ্য অসীম চাহিদাকে 5টি ভাগে বিভক্ত করা যায়। একজন কর্মীর প্রথমত যৌবিক চাহিদার প্রয়োজন হয়। যৌবিক চাহিদা বলতে আমরা বুঝি যে একজন মানুষ সে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে চাহিদা সেটিকে যৌবিক চাহিদা বলে। আর একজন কর্মী যখন এই ধরনের চাহিদাগুলো পূরণ হয় তখন সে তার মধ্যে পরবর্তী যে চাহিদাটা দেখা দেয় সেটি হলো নিরাপত্তার চাহিদা। কর্মক্ষেত্রে নিরাপত্তার চাহিদা বলতে যে চাকরির স্থায়িত্বের বিষয়টা, চাকরির স্থায়িত্বের বিষয়টা কিংবা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যে নিরাপত্তা বা চাকরি থেকে অবসর গ্রহণের পর যে নিরাপত্তার বিষয়টা, সে বিষয়টাই মূলত নিরাপত্তার চাহিদা বোঝাচ্ছে। এক্ষেত্রে যদি এক প্রতিষ্ঠান কর্মীদের চাকরির স্থায়িত্বের ব্যবস্থা করে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ নিশ্চয়তামূলক ব্যবস্থা বা প্রণোদনার ব্যবস্থা করে, যেমন প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, পেনশনের সুবিধা, এই সমস্ত সুবিধাগুলোকে মূলত বোঝাচ্ছে নিরাপত্তার চাহিদা। আর এই ধরনের চাহিদাগুলো যখন একজন কর্মীর পূরণ হয়ে যাবে তখন সে যে চাহিদাটি তার মধ্যে দেখা দেবে সেটি হলো সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা বলতে বোঝাচ্ছে আসলে সমাজে মানুষের সাথে মিলেমিশে থাকার চাহিদাটা। এক্ষেত্রে অনেকটা কর্মক্ষেত্রে আমরা আক্ষরিকভাবে না নিয়ে কর্মক্ষেত্রে আসলে এই যে অনেক সময় আমরা শ্রমিক সঙ্গ বা সংঘবদ্ধভাবে কাজ করার আর যে সুযোগ সেটিকেই মূলত বোঝাচ্ছে সামাজিক চাহিদা। তারপর ধরা গেল যে একজন কর্মীর যৌবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, এ ধরনের চাহিদাগুলোরও অভাব নেই বা পূরণ হয়েছে। তারপর তার মধ্যে দেখা দিতে পারে আত্মতৃপ্তির চাহিদা, যেটিকে বলা হয় স্টিম নিডস। হ্যাঁ, আত্মতৃপ্তির চাহিদাটা কি? আত্মতৃপ্তির চাহিদাটা হলো যে সমাজে আসলে নিজের নাম বা নিজের নাম, খ্যাতি, অর্থবিত্ত, দামি গাড়ি, বাড়ি, দামি আসবাবপত্র, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে সমাজে আলাদা করে নিজের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করার আর যে ইচ্ছা বা নিজেকে সমাজে একজন অন্যতম মানুষ হিসেবে বিবেচনা করার যে প্রচেষ্টা, সেটি মূলত হলো আত্মতৃপ্তির চাহিদা। এটি যখন প্রতিষ্ঠান থেকে পূরণের চেষ্টা করা, সেটিও কর্মীদের মধ্যে প্রণোদনার একটি বিষয় দেখা যায় যে এই ধরনের চাহিদাগুলো কর্মীদের মধ্যে দেখা যায় এবং প্রতিষ্ঠানও কর্মীদের এই ধরনের অভাবগুলো পূরণ করার চেষ্টা করে। এখন ধরা যাক যে কর্মীর এই ধরনের অভাবগুলো পূরণ হয়েছে, তার মধ্যে এই যে 4টা নিচে ধারাবাহিকভাবে যে চাহিদাগুলো রয়েছে সবগুলো চাহিদাই পূরণ হয়েছে। এরপর তার মধ্যে দেখা দিল কি নিজেকে মৃত্যুর পরও অমর করে রাখার বা নিজের সৃজনশীল প্রতিভাগুলো বিকাশ করার, হ্যাঁ, এই চাহিদাটাই হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা যে একজন কর্মীর তার সৃজনশীল গান, কবিতা, অভিনয় বা সৃষ্টিশীল যে কোনো কাজ, চিত্রকর্ম করা বা
অন্যান্য আরও অনেক রকমের যত রকমের সৃষ্টিশীল কাজ আছে সেই কাজগুলো করার সুযোগ করে দেওয়া বা বিভিন্ন উপায় সৃষ্টি করা, এই এই ধরনের চাহিদাটাই হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আমরা এখানে যেই ধরনের চাহিদাগুলো দেখছি তার মধ্যে নিচের তিনটি চাহিদা মূলত গড়পড়তা সব কর্মীদের মধ্যেই এই তিনটি চাহিদাই দেখা যায়। তাই এটি হলো নিম্ন স্তরের কর্মীদের চাহিদা, আর উপরে দুটি হলো উচ্চ স্তরের কর্মীদের চাহিদা। মাসলো মূলত বলতে চেয়েছে এই যে কর্মীদের চাহিদাগুলো, এই কর্মীদের চাহিদাগুলো ধারাবাহিকভাবে যখন একটি প্রতিষ্ঠান কি তাদের চাহিদাগুলো পূরণের জন্য নানা আর্থিক উপায়গুলো ব্যবহার করবে, তারই মাধ্যমে কি কর্মী তার সন্তুষ্টির মাধ্যমে তার কর্মক্ষমতার পূর্ণ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করবে। আশা করি তোমাদের মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি তোমাদের কি বোঝার বুঝতে বা সহজ হলো। আমি আবারও বললাম, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, নিড হায়ারার্কি থিওরি। নিড হায়ারার্কি কেন এটা সোপান তত্ত্ব কেন বলা হয়েছে? এটা সিঁড়ির ধাপের মতন, যেহেতু একটি চাহিদা পূরণ হলে অপর একটি চাহিদা দেখা দেয়, তারপর আরও একটি চাহিদা দেখা দেয়। এভাবে সিঁড়ির ধাপ যেমন আমরা একটির পর একটি পেরিয়ে উপরের দিকে উঠি, তেমনিভাবে মাসলো দেখাতে চেয়েছেন একজন কর্মী তার একটি চাহিদা পূরণের মাধ্যমে অপর একটি চাহিদার আর ঘরে প্রবেশ করে, তারপর আরও একটি চাহিদার ঘরে প্রবেশ করে, এভাবে ধারাবাহিকভাবে মাসলো দেখাতে চেয়েছেন। তার পুরা কি তথ্যটি এভাবেই দেখাতে চেয়েছেন যে কর্মীদের এভাবেই প্রণোদনা করা যাবে, তাদের কাছ থেকে এভাবেই প্রণোদনার মাধ্যমে বা প্রেষিত করার মাধ্যমে তাদের কাছ থেকে কাজ আদায় করা যাবে। যদিও তথ্যটি প্রেষণার ক্ষেত্রে খুবই আলোচিত, গুরুত্বপূর্ণ, তথাপি আমরা এই তত্ত্বেরও কিন্তু কিছু সমালোচনা রয়েছে। এই তত্ত্বটিকে পূর্ণাঙ্গ তত্ত্ব হিসেবে কিন্তু মনে করা হয় না। কেন মনে করা হয় না? এই কারণে মনে করা হয় না যে মানুষের চাহিদাকে কখনোই আসলে মানুষের তো অসীম চাহিদা, কখনোই ওই অসীম চাহিদাকে পাঁচটি চাহিদার মধ্যেই কি সীমাবদ্ধ রাখতে পারবে না। তারপর আরও একটি সমালোচনা হচ্ছে যে এখানে মাসলো বলেছেন যে একটি চাহিদা পূরণ হলে অপর একটি চাহিদা, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের যৌবিক চাহিদার পূরণ হলেই নিরাপত্তার চাহিদাটা দেখা যাবে। আমাদের কিন্তু আত্মতৃপ্তির চাহিদাও দেখা দিতে পারে, কিংবা আত্মপ্রতিষ্ঠার চাহিদাও দেখা দিতে পারে। অর্থাৎ এই চাহিদাগুলো আমাদের এলোমেলোভাবেও আসতে পারে একজন কর্মীর মনে। তাই এই তত্ত্বটির এই সমালোচনাও কিন্তু রয়েছে। চলো এবার আমরা দেখি প্রেষণার আরও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, সেটি হলো হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। এই তথ্যটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রেষণার ক্ষেত্রে অন্যতম আলোচিত তথ্য, টু ফ্যাক্টরস থিওরি। হার্জবার্গ প্রায় 11টি শিল্প প্রতিষ্ঠানের 200 জন হিসাব রক্ষক বা কর্মীদের সাথে কথা বলে এই থিওরিটা, টু ফ্যাক্টরস থিওরিটা প্রদান করেছেন। তিনি তাদের সাক্ষাৎকারের মাধ্যমে এই গবেষণার মাধ্যমেই মূলত এই থিওরিটা প্রদান করেছেন। তিনি আবার মাসলোর মতন চাহিদাগুলোকে 5 ভাগে বিভক্ত করেননি। তিনি আমাদেরকে দেখিয়েছেন 2 ধরনের উপাদান রয়েছে, টু ফ্যাক্টর। এই জন্যই একটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান, অন্য একটি প্রেষণামূলক উপাদান। এখন হার্জবার্গ বলেছেন আসলে একটি কর্মক্ষেত্রে কর্মীদের সন্তুষ্টকারক উপাদান রয়েছে, কর্মীদের অসন্তুষ্টকারক উপাদান রয়েছে, বা অসন্তুষ্টি সৃষ্টি করে এই ধরনের উপাদান রয়েছে।
এখন রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো কি? রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো হলো কোম্পানির নীতি প্রশাসন। একটি কোম্পানির আসলে অনেক ধরনের নীতি রয়েছে, তার প্রশাসন রয়েছে, যার মাধ্যমে কোম্পানিটি পরিচালিত হয়। তার কারিগরি মানসম্মত তত্ত্বাবধান, অর্থাৎ উন্নত তথ্য প্রযুক্তি ভিত্তিক সুপারভিশনটা, হ্যাঁ। তারপর তত্ত্বাবধায়ক ও কর্মীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক, অর্থাৎ একজন ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক কর্মীদের সাথে যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি সহকর্মীদের সাথে, একজন কর্মীর সাথে অপর একটি কর্মীর পারস্পরিক যে সম্পর্কটা সেটি, তারপর বেতন যেটা প্রদান করছে, তারপর চাকরির নিরাপত্তা, চাকরির ক্ষেত্রে যে বিভিন্ন ধরো চাকরির স্থায়িত্ব, চাকরির গ্র্যাচুইটি, পেনশন ইত্যাদি সুবিধাগুলো, কর্মপরিবেশ, যে পরিবেশে একজন কর্মী কাজ করে থাকে তার পদমর্যাদাটা কী, সমস্ত বিষয়গুলো হলো রক্ষণাবেক্ষণমূলক উপাদান। এই উপাদানগুলো হার্জবার্গ বলেছেন, এই উপাদানগুলো মূলত কর্মীদেরকে কখনো সন্তুষ্ট করে না, কিন্তু এই উপাদানগুলোর অনুপস্থিতি হলে কর্মীদের মধ্যে ব্যাপক হারে অসন্তুষ্টি দেখা দেয়। এই উপাদানগুলোর অনুপস্থিতি কর্মক্ষেত্রে ব্যাপক অসন্তুষ্টি সৃষ্টি করে। কিন্তু আরেক ধরনের উপাদান দেখিয়েছে হার্জবার্গ, সেটি হলো প্রেরণামূলক উপাদান, মোটিভেশনাল ফ্যাক্টরস যেগুলোকে বলা হয়। সেগুলো কী কী আমরা দেখি, যে সাফল্য অর্জন, তারপর হচ্ছে স্বীকৃতি, সৃষ্টিশীল ও প্রতিযোগিতামূলক কাজের মধ্য দিয়ে অগ্রগতি অর্জন, আকর্ষণীয় কাজ, ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা, দায়িত্ব। সাফল্য অর্জন কি, যে কর্মীদের কর্মক্ষেত্রে ধরো তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের যে সুযোগটা থাকে, কিংবা একটি প্রতিষ্ঠানের সুনাম, সাফল্য অর্জনের যে সুযোগটা, তারপর স্বীকৃতি, তাদের কাজের ক্ষেত্রে নানা রকমের স্বীকৃতি দিয়ে থাকে। তারপর সৃষ্টিশীল ও প্রতিযোগিতামূলক কাজের মধ্য দিয়ে অগ্রগতি অর্জন করা, যে তাদেরকে বিভিন্ন সৃষ্টিশীল কাজগুলো করার আর তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে কাজের অগ্রগতি অর্জন করার সুযোগ, কাজটি যখন স্বয়ং আকর্ষণীয় কোনো কাজ হলে ব্যক্তিক উন্নয়নের সম্ভব, তার প্রশিক্ষণের সুবিধা, অর্থাৎ কর্মীদেরকে নিজেদের ব্যক্তিক উন্নয়নের যদি নানান রকমের সুযোগ সম্ভাবনা থেকে যাকে, তার দায়িত্বটি তার উপর যে দায়িত্বটি অর্পণ করে যে হয়েছে, সেই দায়িত্বটি, অর্থাৎ কাজ, দায়িত্ব, ক্ষমতা, সব কিছুর মধ্যে ভারসাম্য, সবগুলোই হলো আসলে মূলত প্রেরণামূলক উপাদান। এই উপাদানগুলোকে বলা হয় যে সন্তুষ্টকারী উপাদান। এই উপাদানগুলোর অনুপস্থিতি থাকলেও কিন্তু কর্মীদের মধ্যে অসন্তুষ্টি দেখা যায় না, কিন্তু এগুলো থাকলে কর্মীদের সন্তুষ্টিটা আরও বেড়ে যায়। হার্জবার্গ বলেছেন, আচ্ছা, এই দুই ধরনের উপাদানগুলোর কারণে বা দুই ধরনের উপাদানগুলোর মাধ্যমে কর্মীদেরকে কি কর্মক্ষেত্রে তাদের প্রেরণা দান করা যায় বা প্রেরণার নানা উপায়গুলো প্রয়োগ করা যায়। এখন হার্জবার্গের উপাদান তত্ত্বেরও কিন্তু নানান সমালোচনা রয়েছে, যে এটি অনেকটা উচ্চ স্তরের কর্মীদের ক্ষেত্রে মূলত এই তত্ত্বটি প্রয়োগ করা যায়। এই তত্ত্বটির আরেকটি সমালোচনা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে রক্ষণাবেক্ষণমূলক উপাদান বা প্রেরণামূলক উপাদান দুটোরই প্রভাব একমুখী, অর্থাৎ দুটোই, যেটাই সন্তুষ্টিকারক সেটা শুধু সন্তুষ্টি সৃষ্টি করে, যেটি অসন্তুষ্টিকারক সেটি অসন্তুষ্টি সৃষ্টি করে। কিন্তু আসলে এই ধরনের পৃথিবীতে আসলে এই ধরনের কোনো উপাদানই নাই যেটি শুধুমাত্র সন্তুষ্টি সৃষ্টি করে, এটি অসন্তুষ্টিও সৃষ্টি করতে পারে। অর্থাৎ ব্যবস্থাপনা বিশারদদের মধ্যে এটি অসন্তুষ্টিও সৃষ্টি করতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে হার্জবার্গ, মাসলো দুটো তত্ত্বেরই কি, যদিও প্রেরণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তত্ত্ব, তবুও দুটো তত্ত্বেরই কিছু কিছু সমালোচনা রয়েছে। এখন আমরা
এর পরবর্তী ধাপে হার্জবার্গ এবং মাসলোর তত্ত্বের মধ্যকার কী পার্থক্যগুলো রয়েছে সেগুলোই দেখব। দেখো, দুটি তত্ত্বের মধ্যেই আমরা 6টি পার্থক্য দেখার চেষ্টা করেছি। 1 নম্বরে বিষয়বস্তুর মধ্যে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বিষয়ে মানুষের প্রয়োজনগুলোকে বা অভাবগুলোকে এই তত্ত্বের মূল বা মাসলোর চাহিদা সোপান তত্ত্বের মূল বিষয় হলো মানুষের প্রয়োজন, যা পর্যায়ক্রমিকভাবে পূরণের মাধ্যমে মানুষকে কাজে প্রণোদিত করা সম্ভব। আর হার্জবার্গের দ্বিতত্ত্বের উপাদানে মুখ্য বিষয় হলো মানুষের মনের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। অর্থাৎ দুটি তত্ত্বেরই এই সূক্ষ্ম পার্থক্য হলো, একটি হলো মানুষের শুধু প্রয়োজন নিয়ে, আরেকটি মানুষের মনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিয়ে তাদের তত্ত্বটি প্রদান করেছেন। তারপর ধরো উপাদানের প্রকৃতি। এখানে চাহিদার মানুষের চাহিদা উন্নয়নের সাথে তা পূরণের জন্য প্রয়োজনীয় উপাদানের কথা বলা হয়েছে, যার সবটাই প্রেষণামূলক উপাদান হিসেবে গণ্য। অর্থাৎ মানুষের চাহিদাগুলোকে যে তারা ধাপে ধাপে ধারাবাহিকভাবে পূরণের মাধ্যমে প্রয়োজনীয় উপাদানের কথা বলা হয়েছে। তাই আক্ষরিক করতে আসলে বা বলা যায় যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি মূলত প্রেষণামূলক উপাদান হিসেবেই গণ্য করা যায়, কিন্তু হার্জবার্গে 2 ধরনের উপাদানের কথা বলা হয়েছে, রক্ষণাবেক্ষণমূলক ও প্রেষণামূলক। তারপর তথ্যে গুরুত্ব আরোপ। মাসলোর চাহিদা সোপান তত্ত্বে মানুষের মনস্তাত্ত্বিক ও বৈষয়িক প্রয়োজনের উপরই মূলত অধিক গুরুত্ব আরোপ করা হয়। আর হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বে 2 ফ্যাক্টরস থিওরিতে কার্য পরিবেশের উপর বা কার্যক্ষেত্রে কর্মীদের মনের উপর বিভিন্ন উপাদানের প্রভাব অধিক গুরুত্ব পেয়েছে। তারপর হচ্ছে আর্থিক প্রণোদনা। অবশ্যই মাসলোর চাহিদা সোপান তত্ত্বটির আমরা বিভিন্ন ধাপগুলো দেখলেই বুঝবো বা আলোচনা করলেই আমরা দেখি যে মূলত এখানে আর্থিক বিষয়টি একেই বা আর্থিক প্রণোদনার বিষয়টি অধিক গুরুত্ব আরোপ করেছে, কিন্তু হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বে আর্থিক প্রণোদনাকে মুখ্য প্রণোদনা বা প্রণোদনা করার প্রধান উপায় হিসেবে গণ্য করা হয়নি। তারপর ধরো তথ্যের ধরন। মাসলোর চাহিদা সোপান তত্ত্বটিকে মনে করা হয় যে যেহেতু এটি প্রথম দিককার তত্ত্ব এবং এই তত্ত্বের আর একটি সমালোচনা হচ্ছে এই তত্ত্বে অনেকটাই বর্ণনামূলক ও সাধারণ মানের। আর হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বটা অনেকটা কর্মী কেন্দ্রিক, বাস্তবধর্মী ও সুনির্দিষ্ট। কারণ আসলে প্রথম দিককার মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি প্রধান করার পর এই তথ্যে যে সকল সমালোচনাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে, যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে মূলত হার্জবার্গ তার তথ্যটি প্রদান করার চেষ্টা করেছেন। তার ফলে হার্জবার্গের দ্বি উপাদান তথ্যটি অনেকটি কর্মকেন্দ্রিক, অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবেশটার উপরই অধিক গুরুত্ব আরোপ করে মূলত প্রদান করা হয়েছে, যার কারণে এটি অনেকটা সুনির্দিষ্ট। তারপর তথ্যের প্রয়োগ যে সকল ধরনের মানুষের উপরই মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সাধারণ প্রয়োগ ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। আমরা যদি দেখি যে আসলে মূলত সকল দেশে সকল ধরনের প্রতিষ্ঠান, সকল শ্রেণীর কর্মীদের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি প্রয়োগ করা যাবে, প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে। এটি হচ্ছে এই তত্ত্বের একটি বড় সাফল্য বলা যায়। কিন্তু হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব শুধুমাত্র কাজের সাথে পরোক্ষভাবে সম্পর্কের কর্মী বা নির্বাহী অনেকটা উপরের স্তরেতে কর্মীদের উপরই এই তত্ত্বের প্রয়োগ ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সাধারণ শ্রমিক কর্মীদের উপর এই তত্ত্বের আবেদনও অত উল্লেখযোগ্য নয়। এই ক্ষেত্রে এটি হলো আবার 2 ফ্যাক্টরস থিওরির অর্থাৎ দ্বি উপাদান তত্ত্বের একটি দুর্বলতা বলা যায়, যে এটি সকল শ্রেণীর কর্মীদের উপর সাধারণভাবে প্রয়োগ করা যাবে না। যদিও দুটি তথ্যেরই আমরা কিছু কিছু সমস্যা পাচ্ছি বা সমালোচনা পাচ্ছি, তবুও কিন্তু এই দুটো তত্ত্বই প্রেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান
রেখেছে যে কর্মীদেরকে আসলে কর্মীদের চাহিদাগুলোকে কিভাবে ভাগ করা যায়, তাদের কিংবা তাদের মনের উপর আসলে কোন উপাদানগুলোর প্রভাব কী ধরনের ইতিবাচক নেতিবাচক প্রভাবগুলো নিয়ে আমরা আসলে অনেকটা সুনির্দিষ্টভাবে অনেকটা বাস্তবধর্মীভাবে কর্মকেন্দ্রিকভাবে আমরা এই তথ্যগুলোর মাধ্যমে জানতে পারি এবং জানার মাধ্যমে আমরা আসলে আরও ভালোভাবে কর্মীদেরকে প্রেষিত করার চেষ্টা করতে পারি, যাতে করে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। তাই সেই কর্মীদেরকে তাদের কর্মক্ষমতার সঠিক ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই তথ্য দুটির গুরুত্ব অনস্বীকার্য, বা এই তথ্য দুটির গুরুত্ব কিন্তু অপরিসীম। আশা করি আমাদের এই পর্যন্ত আলোচনার মাধ্যমে তোমাদের কাছে দুটি তথ্যই কিন্তু বুঝতে সহজ হবে, বা বুঝতে তোমাদের আরও সাহায্য করবে। এবং আমি আশা করব তোমরা এই তথ্য দুটি সম্পর্কে বইয়ের মাধ্যমে বা অন্যান্য রেফারেন্স সূত্র ব্যবহারের মাধ্যমে আরও ভালোভাবে জানার চেষ্টা করবে। এবং সামনে আমাদের নির্বাচনী পরীক্ষা, আশা করি তোমরা সেই লক্ষ্যে প্রতিটি ক্লাসই সম্পন্ন করার চেষ্টা করবে এবং প্রস্তুতি নিবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি।